CNN, BBC, ফ্রান্স 24 আমি তোমাদের সবাইকে দেখছি। আমি প্রতিটি মিথ্যার হিসাব রাখছি। আমি প্রতিটি বিকৃতি লিখে রাখছি। আমি ইব্রাহিম ট্রাওরে এবং আজ আমি তোমাদের মুখোশ খুলে ফেলছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আমি, যাকে তোমরা তরুণ সামরিক জান্তা নেতা বলো, যাকে তোমরা বিপজ্জনক উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করো, যাকে তোমরা পশ্চিমা বিরোধী স্বৈরাচারী হিসেবে তুলে ধরো, আমি এখন তোমাদের সত্য বলছি। আর এবার তোমরা মাইক্রোফোন বন্ধ করতে পারবে না। এবার তোমরা ক্যামেরা সরাতে পারবে না। এইবার তোমাদের সম্পাদকরা এই ভাষণ কাটতে পারবে না। কারণ তোমরা যে বিশ্বে একচেটি আধিপত্য করতে, তার আর অস্তিত্ব নেই। লক্ষ লক্ষ মানুষ এখন এই কথাগুলো শুনবে। তোমাদের ফিল্টার ছাড়াই, তোমাদের বিকৃতির শিকার না হয়ে, তোমাদের মিথ্যার দ্বারা কলুষিত না হয়ে। আমার বয়স 34 বছর। আমার জীবনের প্রতিটি দিন আমি তোমাদের মিথ্যাচারের মধ্যে বড় হয়েছি। ছোটবেলায় টেলিভিশনে আফ্রিকা দেখতাম, সবসময় একই ছবি, শিশুদের মুখে মাছি, শুকনো জমি, অস্ত্র, মৃত্যু। এটাই আফ্রিকা, যা তারা আমাদের বলতো। আফ্রিকাকে এভাবেই দেখানো হতো, আর আমরা তা বিশ্বাস করতাম। আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত ছিলাম। আমরা আমাদের নিজেদের ভূমি, নিজেদের মানুষের জন্য লজ্জিত ছিলাম। কিন্তু তারপর আমি বড় হলাম। আমি পড়েছি, গবেষণা করেছি, প্রশ্ন করেছি এবং বুঝতে পেরেছি যে তোমরা যে আফ্রিকা আমাদের দেখিয়েছ তা বাস্তব নয়। তোমরা যে গল্প আমাদের শুনিয়েছ তা ছিল মিথ্যা। তোমরা আমাদের উপর যে ভাগ্য চাপিয়ে দিয়েছ তা ছিল তোমাদেরই লেখা একটি চিত্রনাট্য। বছরের পর বছর ধরে তোমরা আফ্রিকাকে কিভাবে চিত্রিত করেছ, কিভাবে দেখিয়েছ, কিভাবে তোমাদের দর্শকদের কাছে বিক্রি করেছ, যেন আমরা এমন প্রাণী যাদের সভ্যতার কোনো অংশ নেই, যেন আমরা সভ্যতার বাইরে থাকা অসভ্য প্রাণী, যেন আমরা এমন দুর্ভাগা যারা তোমাদের উদ্ধারের অপেক্ষায় আছি। প্রতিদিন, প্রতি ঘণ্টায়, প্রতি মিনিটে একই গল্প তোমাদের পর্দায় চলতে থাকে: ক্ষুধা, যুদ্ধ, রোগ, দুর্নীতি, সন্ত্রাস, বিশৃঙ্খলা। আফ্রিকা বললেই এই শব্দগুলো মাথায় আসে। তোমাদের আফ্রিকার অভিধানে অন্য কোনো শব্দ নেই, কোনো আশা নেই, কোনো সফলতা নেই, কোনো উন্নয়ন নেই, কোনো প্রতিরোধ নেই, কোনো সম্মান নেই, কোনো গর্ব নেই, কোনো বিজয় নেই। তাই আমি তোমাদের জিজ্ঞাসা করি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, লামন্দ, তোমরা কি কখনো আফ্রিকার সাফল্যকে তোমাদের শিরোনাম করেছ? রুয়ান্ডার টেকনোলজি মিরাকেল নিয়ে তোমরা কতবার লিখেছ? ইথিওপিয়ার রিফরেস্টেশন প্রজেক্ট তোমরা কতবার দেখিয়েছ? বোতসোয়ানার ডেমোক্রেটিক সাফল্যের প্রশংসা তোমরা কতবার করেছ? কেনিয়ার এন্টারপ্রেনিউয়াল ইকোসিস্টেমের বর্ণনা তোমরা কতবার দিয়েছ? না, কারণ এগুলো তোমাদের চিত্রনাট্যের সাথে খাপ খায় না। তোমাদের আফ্রিকা সফল হতে পারে না। এটা হতে পারে না, কারণ তাহলে তোমরা কিভাবে তোমাদের শোষণকে বৈধতা দেবে? যদি সাহায্যের প্রয়োজন না হয়, তাহলে তোমরা কিভাবে হস্তক্ষেপ করবে? যদি পিছিয়ে না থাকে, তাহলে তোমরা তাকে কিভাবে নিচু নজরে দেখবে? তোমরা কি কখনো নিজেদের জিজ্ঞাসা করেছ, কোনো সম্পাদক কি তার ডেস্কে বসে, কোনো নিউজ ডিরেক্টর কি মিটিংয়ে, কোনো কলামিস্ট কি তার কিবোর্ডে কখনো ভেবেছে কেন বিশ্বের সবচেয়ে ধনী ভূমির মানুষ গরিব? এই নাও তোমাদের জন্য আসল সংখ্যা। আফ্রিকার কাছে বিশ্বের 70% কোবাল্ট রিজার্ভ রয়েছে। তোমাদের সেলফোন, তোমাদের কম্পিউটার, তোমাদের ইলেকট্রিক গাড়ি কোবাল্ট ছাড়া চলবে না। এই কোবাল্ট কঙ্গো থেকে আসে, কিন্তু কঙ্গোর মানুষ সেলফোন কিনতে পারে না। আফ্রিকার কাছে বিশ্বের 90% প্ল্যাটিনাম রিজার্ভ রয়েছে। ক্যাটালিটিক কনভার্টার, ইলেকট্রনিক ডিভাইস, মেডিকেল ইমপ্ল্যান্ট, সবকিছুর জন্য প্ল্যাটিনাম প্রয়োজন। এই প্ল্যাটিনাম দক্ষিণ আফ্রিকা থেকে আসে, কিন্তু দক্ষিণ আফ্রিকার মানুষ বেকারত্বের চাপে পিষ্ট। আফ্রিকা বিশ্বের 30% স্বর্ণ উৎপাদন সরবরাহ করে। মালি, বুর্কিনা ফাসো, ঘানা, তানজানিয়া, আমাদের ভূমি থেকে নদীর মতো সোনা প্রবাহিত হয়, কিন্তু আমাদের মানুষ দারিদ্র্যে সাঁতার কাটে। আফ্রিকা বিশ্বের 65% হীরা উৎপাদনও সরবরাহ করে। বোতসোয়ানা, অ্যাঙ্গোলা, কঙ্গো, সিয়েরা লিওন কোটি কোটি ডলার মূল্যের হীরা উত্তোলন করা হয়, কিন্তু আমাদের খনিজ শ্রমিকরা দিনে $1 জীবনযাপন করে। আফ্রিকার কাছে বিশ্বের 35% ইউরেনিয়াম রিজার্ভ রয়েছে। নাইজার, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা। পারমাণবিক কেন্দ্রগুলো আমাদের ইউরেনিয়ামে চলে। প্যারিসের আলো আমাদের ইউরেনিয়ামে জ্বলে, কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ নেই। আর তোমরা এখনও জিজ্ঞাসা করো আফ্রিকা কেন গরিব? না, সঠিক প্রশ্ন হলো এত ধনী হওয়া সত্ত্বেও আফ্রিকাকে কিভাবে গরিব করে রাখা হয়েছে। এই নাও তোমাদের উত্তর। উপনিবেশবাদ শেষ হয়নি, এটা রূপ পরিবর্তন করেছে। তোমরা আগে এসে আমাদের ভূমি দখল করতে, এখন তোমরা এসে কোম্পানি প্রতিষ্ঠা করো। তোমরা আগে জোর করে নিতে, এখন তোমরা চুক্তি করো। তোমরা আগে চাবুক দিয়ে শাসন করতে, এখন তোমরা ঋণ দিয়ে শাসন করো। আমাকে কিছু শক্ত উদাহরণ দিতে দাও, সংখ্যা, নাম, তারিখ সহ, কিন্তু তোমরা এসব নিয়ে কখনো লিখবে না। গ্লেনকোর, সুইস ভিত্তিক মাইনিং জায়েন্ট, কঙ্গোতে কোবাল্ট উত্তোলন করে। 2022 সালের আয় $256 বিলিয়ন। কঙ্গোকে দেওয়া কর $500 মিলিয়ন। এটা 0.2%। এটা কি ন্যায় বিচার? রিও টিন্টো, ব্রিটিশ অস্ট্রেলিয়ান মাইনিং জায়েন্ট, গিনিতে বক্সাইট উত্তোলন করে, বছরে 20 মিলিয়ন টন। গিনির জন্য কি অবশিষ্ট থাকে? পরিবেশ দূষণ এবং ক্যান্সার। টোটাল, যেটা এখন টোটাল এনার্জিস, ফরাসি হয়ের জায়েন্ট, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, কঙ্গোতে তেল উত্তোলন করে। 2022 সালের মুনাফা $36 বিলিয়ন। আফ্রিকায় বিনিয়োগ, নোংরা পাইপলাইন। অ্যাংলো আমেরিকান, দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত, কিন্তু এখন লন্ডনে। হীরা, প্ল্যাটিনাম, লোহা সবকিছু নিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় কি রেখে গেছে?
60 লক্ষ বেকার খনি শ্রমিক, আর এগুলো তো আইসবার্গের চূড়ামাত্র। আর অদৃশ্য গোপন চুক্তি, অফশোর অ্যাকাউন্ট, ট্রান্সফার প্রাইসিংয়ের কৌশলের কি হবে? প্রতি বছর $88 বিলিয়ন অবৈধ অর্থ আফ্রিকা থেকে বেরিয়ে যায়। কে লেখে এসব নিয়ে? প্রতি বছর $45 বিলিয়ন সাহায্য আফ্রিকায় আসে, সবাই এটা নিয়ে লেখে। কিন্তু কেউ বলে না আফ্রিকা সাহায্য গ্রহণকারী মহাদেশ নয়, এটি সাহায্য প্রদানকারী মহাদেশ। যখন তোমরা ফোলাপেটের উপর তোমাদের ক্যামেরা জুম করো, তখন পটভূমিতে একটি বিশাল ব্যবস্থা নীরবে কাজ করে। প্রতিদিন টন টন সোনা, হীরা, কোবাল্ট, ইউরেনিয়াম তেল আমাদের ভূমি থেকে বেরিয়ে যায়। কিন্তু কিভাবে? এই হলো সেই ব্যবস্থা। ধাপ 1, দুর্নীতি তৈরি করো, আমাদের নেতাদের ঘুষ দাও, অফশোর অ্যাকাউন্ট খোলো, তাদের বিলাসী জীবনের প্রতিশ্রুতি দাও, তাদের ছেলেমেয়েদের তোমাদের স্কুলে পাঠাও। ধাপ 2, চুক্তি করো, 50 বছর 99 বছরে ছাড়পত্র নাও, কর অব্যাহতির জন্য অনুরোধ করো, পরিবেশগত নিয়ম থেকে অব্যাহতি পাও, শ্রম অধিকার উপেক্ষা করো। ধাপ 3, অবকাঠামো নিয়ন্ত্রণ করো, বন্দর, আইবন্দর, রেলপথ দখল করো, তবে কেবল খনি থেকে বন্দর পর্যন্ত। গ্রামে রাস্তা তৈরি করো না, স্কুলে বিদ্যুৎ পৌঁছে দিও না। ধাপ 4, নিরাপত্তা প্রদান করো, ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা স্থাপন করো, তাদের সশস্ত্র করো, প্রতিবাদকে সন্ত্রাসবাদ বলে ঘোষণা করো। ধাপ 5, মিডিয়াকে চুপ করাও, স্থানীয় জনসাংবাদিকদের কিনে নাও, বিরোধী কণ্ঠ দমন করো, অভ্যন্তরীণ অস্থিরতার খবর আন্তর্জাতিক মিডিয়ায় পরিবেশন করো। আর এভাবেই এই ব্যবস্থা কাজ করে। 100 বছর ধরে এইভাবেই কাজ করছে। আর তোমরা এই ব্যবস্থা দেখতে পাও না, দেখতে চাও না, কারণ তোমরাও এই ব্যবস্থার অংশ। নিউ ইয়র্ক টাইমস, CNN, BBC, সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা কারা? তেল কোম্পানি, খনি কোম্পানি, অস্ত্র কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কার্টেল, যে কোম্পানিগুলো আফ্রিকাকে শোষণ করে। তোমরা তাদের টাকায় বেঁচে থাকো, তোমরা তাদের স্বার্থ রক্ষা করো। আর আমি যা বলতে যাচ্ছি তাতে হয়তো আমার জীবনও চলে যেতে পারে, কিন্তু এখন আর চুপ থাকার সময় নেই। আফ্রিকায় ফ্রান্সের ব্যবস্থা হলো CFA ফ্রাঙ্ক। 14টি আফ্রিকান দেশ এখনও ফরাসি উপনিবেশিক মুদ্রা ব্যবহার করে। এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের 50% ফরাসি ট্রেজারিতে জমা থাকে। ফ্রান্স এই টাকার ওপর নেতিবাচক সুদ প্রয়োগ করে, তাই আমরা আমাদের নিজেদের টাকা ব্যবহার করার জন্য ফ্রান্সকে অর্থ প্রদান করি। এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে $500 বিলিয়ন মূল্যের সম্পদ স্থানান্তর করে। কেউ কি এটা নিয়ে লেখে? না। কিন্তু যখন ফ্রান্স আফ্রিকাকে 10 বিলিয়ন ইউরো সাহায্য দেয়, তখন তা শিরোনাম হয়। ব্রিটেনের ব্যবস্থা আরও সফিস্টিকেটেড। লন্ডন হল বিশ্বের অর্থ পাচারের কেন্দ্র, সিটি অফ লন্ডন, অফশোর প্যারাডাইস। আফ্রিকা থেকে চুরি করা প্রতিটি পয়সা লন্ডন, জার্সি, গার্নসি, কেইম্যান আইল্যান্ডস, ভার্জিন আইল্যান্ডস সবই ব্রিটিশ নিয়ন্ত্রণে। আফ্রিকার সম্পদ সেখানে লুকিয়ে আছে। আমেরিকার ব্যবস্থা হল আফ্রিকম, আফ্রিকা কমান্ড। মহাদেশে 46টি সামরিক ঘাঁটি। আনুষ্ঠানিক উদ্দেশ্য নিরাপত্তা, আসল উদ্দেশ্য সম্পদ নিয়ন্ত্রণ। প্রতিদিন আমাদের আকাশসীমায় ড্রোন, সর্বত্র লিসেনিং ডিভাইসেস। তারা বলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, কিন্তু এটা সন্ত্রাসী নয়। এখানকার জনগণের নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। চীন নতুন খেলোয়াড়, বলে উইন উইন। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, ঋণ দেয়, কিন্তু কিসের বিনিময়ে? 99 বছরের বন্দরই যারা, খনির অধিকার, কৃষি জমি, ঋণের ফাঁদে ফেলার কূটনীতি। শ্রীলঙ্কাকে জিজ্ঞাসা করুন, জাম্বিয়াকে জিজ্ঞাসা করুন। আর তোমরা এইসবের কিছুই লেখো না। কেন? কারণ তোমরা মুক্ত গণমাধ্যম নও, তোমরা কর্পোরেট গণমাধ্যম। তোমাদের মালিকরা বিলিয়নিয়ার। জেফ বেজোস ওয়াশিংটন পোস্ট কিনেছেন কেন? সাংবাদিকতার প্রতি ভালোবাসার জন্য? রুপার্ট মার্ডকের মিডিয়া সাম্রাজ্য, ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য সান, দ্য টাইমস, সবই একই হাত থেকে। সবাই একই বার্তা দিচ্ছে, পশ্চিমারা ভালো, অন্যরা খারাপ। কার্লোস স্লিম নিউ ইয়র্ক টাইমসের বৃহত্তম শেয়ার হোল্ডার, মেক্সিকান বিলিয়নিয়ার। তার সম্পদ কোথা থেকে এসেছে? একচেটিয়া টেলিযোগাযোগ। লাতিন আমেরিকার পিঠে চড়ে ধনী হয়েছেন। এখন আমেরিকার সবচেয়ে সম্মানিত সংবাদপত্র নিয়ন্ত্রণ করেন। আর তোমরা দাবি করো স্বাধীন সাংবাদিকতা করার। তোমাদের সম্পাদক কারা? তারা কোন স্কুল থেকে স্নাতক হয়েছে? হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, কেমব্রিজ? সবসময় একই অভিজাতি স্কুল, সবসময় একই বিশ্বদৃষ্টি, সবসময় একই কুসংস্কার। তোমাদের রিপোর্টারদের কিভাবে নির্বাচন করা হয়? তোমাদের আফ্রিকা সংবাদদাতা কয়টি ভাষায় কথা বলতে পারে? ফরাসি, ইংরেজি, এটুকুই। সোয়াহিলি, হাউসা, ইউরুবা, আমহারিক তারা জানে না। তারা মানুষের সাথে কথা বলতে পারে না। তোমাদের সূত্র সবসময় একই, পশ্চিমা ডিপ্লোম্যাট, এনজিও, বিশেষজ্ঞ। আর তারপর তোমরা এসে আমাদের বক্তৃতা দাও। তারা প্যাট্রিস লুমুম্বুকে হত্যা করেছিল 12 জানুয়ারি 1961। সিআইএ এজেন্ট ল্যারি ড্যাভলিন স্বীকার করেছে বেলজিয়ামের ভাড়াটে সৈন্যরা এটা করেছিল। তারা তার দেহ অ্যাসিডে দ্রবীভূত করেছিল, তার দাঁত শিথিবদ্ধ হিসেবে নিয়েছিল। 2022 সালে 61 বছর পর সেই দাঁত বেলজিয়াম থেকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আর তখন তোমরা কি বলেছিলে? কঙ্গোতে বিশৃঙ্খলা। তোমরা খুনিদের সম্পর্কে জিজ্ঞাসা করনি, তোমরা সিআইএ নথি তদন্ত করনি,
তোমরা বেলজিয়ামের অপরাধ সম্পর্কে লেখনি। তারা তমাস সাঙ্কারাকে হত্যা করেছিল 15 অক্টোবর 1987। আমার নায়ক, আফ্রিকার আশা 2.5 মিলিয়ন শিশুকে হাম এবং মেনিনজাইটিসের বিরুদ্ধে টিকা দিয়েছিলেন, 10 মিলিয়ন গাছ লাগিয়েছিলেন, সাক্ষরতার হার 13% থেকে 73%-এ উন্নীত করেছিলেন, নারীদের সমান অধিকার দিয়েছিলেন, এফজিএম নিষিদ্ধ করেছিলেন, দুর্নীতি শেষ করেছিলেন, মার্সিডিজ গাড়ি বিক্রি করে রেনো 5 ব্যবহার করতেন, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকে প্রত্যাখ্যান করেছিলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তিনি বলেছিলেন, আমরা আফ্রিকা ঋণ পরিশোধ করব না। আমরা সেই ঋণ করিনি। আমাদের আগের পুতুলরা করেছিল, ঔপনিবেশিকদের পক্ষে করেছিল। তখনই তাকে হত্যা করতে হবে। আর তারা তাকে হত্যা করেছিল। কি হত্যা করেছিল? তার সবচেয়ে বন্ধু ব্লেইজ কম্পারেও। কার সমর্থনে? ফ্রান্স। প্রমাণ চান? ফোক্কার্ট আর্কাইভ দেখুন। জাক ফোক্কার্ট, ফ্রান্সের আফ্রিকা বিষয়ক উপদেষ্টা। সেখানে সব লেখা আছে। আর তোমরা কি বলেছিলে? বুরকিনা ফাসোতে মাসামরিক অভ্যুত্থান। তোমরা সাঙ্কারার স্বপ্ন নিয়ে লেখনি? তোমরা তার প্রজেক্টগুলো সম্পর্কে বলনি? তোমরা তার সাফল্য দেখাওনি? তোমরা শুধু বলেছিলে আরেকজন স্বৈরাচারী মারা গেছে, মুয়াম্মার গাদ্দাফি। হ্যাঁ, তিনি একজন স্বৈরাচারী ছিলেন। হ্যাঁ, তিনি নির্মম ছিলেন। কিন্তু লিবিয়ায় তিনি কি করেছিলেন? মাথাপিছু আয় $12,000, আফ্রিকার সর্বোচ্চ, সাক্ষরতার হার 25% থেকে 87%, আয়ুষ্কাল 51 থেকে 74, বিনামূল্যে হেলথ কেয়ার, বিনামূল্যে শিক্ষা, নবজাতিদের জন্য $50,000, গৃহক্রেতাদের জন্য সুদমুক্ত ঋণ, নবজাতকের জন্য $5,000, পেট্রোল প্রতি লিটার 14 সেন্ট, দ্য গ্রেট ম্যান মেইড রিভার, মরুভূমিকে সবুজ করা সেচ প্রকল্প। আর গাদ্দাফির আসল ক্রপিস ইউনাইটেড স্টেটস অফ আফ্রিকা স্বপ্ন, আফ্রিকান সেন্ট্রাল ব্যাংক প্রকল্প, আফ্রিকান ইনভেস্টমেন্ট ব্যাংক, আফ্রিকান মনিটারি ফান্ড। আর সবচেয়ে বেশি বিপজ্জনক, গোল্ড দিনার, ডলারে তেল বিক্রি করতে অস্বীকার করা। 20 অক্টোবর 2011 সিরতে গণপিটুনি হত্যা করা হয়। হিলারি ক্লিন্টন হেসেছিলেন, আমরা এসেছিলাম, আমরা দেখেছিলাম, সে মারা গেছে। এখন লিবিয়ার দিকে তাকান। 3টি ভিন্ন সরকার, অন্তহীন গৃহযুদ্ধ, আইএসআইএস, আল কায়দা অবাধে বিচরণ করছে, কৃতদাস বাজার বিদ্যমান। এমনকি CNN 2017-তে দেখালো তেল লুট হচ্ছে, অস্ত্রের ভাণ্ডার খালি করা হয়েছে, সাহেল জুড়ে ফড়িয়ে পড়েছে। তোমরা কি এটাকে গণতন্ত্র বলো? তোমরা কি এটাকে স্বাধীনতা বলো? তোমরা কি এটাকে সাফল্য বলো? আর এখন কার পালা? সাহেল, মালি, নাইজার, বুরকিনা ফাসো। তোমরা আমাদেরও লিবিয়া বানাতে চাও, তোমরা আমাদের সিরিয়া বানাতে চাও, তোমরা আমাদের ইরাক বানাতে চাও। কিন্তু এবার নয়, কারণ আমরা জেগে উঠেছি, কারণ আমরা শিখেছি, কারণ আমরা একত্রিত হয়েছি। অপারেশন বারখানে, ফ্রান্সের সাহেল অভিযান, 2013 থেকে 2022 সাল। আনুষ্ঠানিক উদ্দেশ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। আসল উদ্দেশ্য সম্পদ নিয়ন্ত্রণ। 5100 ফরাসি সৈন্য, 1 বিলিয়ন ইউরো বার্ষিক বাজেট। ফল কি? 2013 সালে মালিতে 500 সন্ত্রাসী, 2022 সালে সাহেলে 5000+ সন্ত্রাসী, 10 গুণ বৃদ্ধি। এটা কি ধরনের সাফল্য? কিন্তু ফরাসি সৈন্যরা কি করছিল? আরেভা, ওরানের জন্য নাইজারের ইউরেনিয়াম খনি রক্ষা করছিল, টোটালের জন্য তেল পাইপলাইন সুরক্ষিত করছিল, বোলোরের জন্য বন্দর এবং রেলপথ নিয়ন্ত্রণ করছিল। আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই? না, উল্টো। ফরাসি সৈন্যদের 50 কিলোমিটারের মধ্যে সন্ত্রাসীরা আসতে পারত না, কিন্তু তারা সহজেই আমাদের গ্রাম পুড়িয়ে ফেলতে পারত। কেন? কারণ বিশৃঙ্খলা তাদের উদ্দেশ্য সাধন করত। যদি বিশৃঙ্খলা থাকে, তারা নিরাপত্তার কারণে থাকতে পারত। মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মিনুসমা, 15,000 সৈন্য, 1.2 বিলিয়ন বার্ষিক বাজেট, 10 বছর। ফলস্বরূপ 300+ জাতিসংঘ সৈন্য নিহত, হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত। সন্ত্রাস কমেনি, বেড়েছে। আর এখন তোমরা বলো ওয়াগনার বিপজ্জনক, রাশিয়ানরা আফ্রিকা দখল করছে। ওয়াগনার এলো, 1000 সৈন্য, 6 মাসে কি হলো? সন্ত্রাসীরা পালিয়ে গেল, গ্রামগুলো নিরাপদ, খনিগুলো কাজ করছে, মানুষ শান্তিতে আছে। পার্থক্যটা কি? ওয়াগনার হলো মিত্র, যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ফ্রান্স হলো দখলদার, যে জোর করে এসেছে। ওয়াগনার চুক্তি অনুসরণ করে, ফ্রান্স ব্ল্যাকমেইল করে। ওয়াগনার ফল দেয়, ফ্রান্স অজুহাত তৈরি করে। কিন্তু তোমরা সত্য লেখো না। তোমরা বলো রাশিয়ান ভাড়াটে সৈন্য। আচ্ছা, ফরাসি লেজিও এত্রঞ্জের কি? তারা কি ভাড়াটে সৈন্য নয়? আমেরিকান ব্ল্যাকওয়াটার একাডেমি কি? ব্রিটিশ G4S কি? ইসরায়েলি ব্ল্যাক কিউব কি? তারা নিরাপত্তা সংস্থা। ওয়াগনার একটি হুমকি। কেন? কারণ ওয়াগনার তোমাদের নয়। আর সন্ত্রাসবাদের বিষয়টা? কে এই সন্ত্রাস তৈরি করেছে? কে আল কায়দা প্রতিষ্ঠা করেছে? 1980-র দশকে আফগানিস্তানে CIA, পাকিস্তানের ISI, সৌদি অর্থ, সোভিয়েতদের বিরুদ্ধে। বিন লাদেন CIA লোক ছিল। তোমরা তাদের মুক্তিযোদ্ধা বলেছিলে। কারা তালেবানকে সমর্থন করেছিল? আবারও তোমরা।
সোভিয়েত দখলের বিরুদ্ধে বীর মুজাহিদিন। তোমরা অস্ত্র দিয়েছ, টাকা দিয়েছ, প্রশিক্ষণ দিয়েছ, তারপর তোমরা নিয়ন্ত্রণ হারিয়েছ। আইএসআইএস কিভাবে জন্ম নিল? 2003 ইরাক আক্রমণ। তোমরা সাদ্দামকে ক্ষমতাচ্যুত করেছ, তোমরা সেনাবাহিনী ভেঙে দিয়েছ, তোমরা বাথ পার্টি নিষিদ্ধ করেছ, তোমরা আবু গারিবে নির্যাতন করেছ, আর সেই লোকগুলো আইএসএস হয়ে গেছে। তারপর সিরিয়া, তোমরা বলেছিলে আসাদকে যেতে হবে, তোমরা বলেছিলে মধ্যপন্থী বিদ্রোহী, তোমরা অস্ত্র দিয়েছ, সেই অস্ত্র আইএসএসের কাছে গেছে, আল নুসরার কাছে গেছে। তোমরা লিবিয়া ধ্বংস করেছ, গাদ্দাফির অস্ত্রের ভাণ্ডার কারা লুট করেছে, সেই অস্ত্র কোথায় গেছে? মালি, নাইজার, বুরকিনা ফাসো, নাইজেরিয়া, চাদে। কারা বোকো হারামকে শক্তিশালী করেছে? 2009 সালে নাইজেরিয়ান পুলিশ তাদের নেতা মোহাম্মদ ইউসুফকে বিচার বহির্ভূতভাবে হত্যা করে। তোমরা কি বলেছিলে? কিছুই না। তোমাদের মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? নীরব। তারপর প্রতিশোধ শুরু হলো। বোকো হারাম উগ্রপন্থী হয়ে উঠল। কিন্তু তারা অস্ত্র কোথায় পেল? লিবিয়া থেকে, যে লিবিয়া তোমরা ধ্বংস করেছ। আর এখন তোমরা এসে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বক্তৃতা দিচ্ছ। তোমরা কি আমাদের তৈরি করা দানবদের পরিষ্কার করতে সাহায্য করছ? না, আমরা এখন খেলাটা ধরে ফেলেছি। সন্ত্রাস হলো তোমাদের ট্রোজান হর্স, যা তোমরা তৈরি করো, তারপর তোমরা সন্ত্রাসের অজুহাতে আসো, থাকো, শোষণ করো। কিন্তু এখন সব শেষ। আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করব। আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে লড়াই করব এবং আমরা জিতব, কারণ আমরাই মাটির সন্তান। আমরা এই ভূমিকে চিনি, আমরা এই মানুষকে চিনি। আমরা সন্ত্রাসী এবং গ্রামবাসীকে আলাদা করতে পারি। আমরা তোমাদের মতো ড্রোন থেকে, স্যাটেলাইট থেকে 10,000 কিলোমিটার দূর থেকে যুদ্ধ করি না। আর আমরা জিতছি। মালি, নাইজার, বুরকিনা ফাসোতে সন্ত্রাস শেষ হচ্ছে, গ্রামগুলো নিরাপদ, মানুষ আশাবাদী, কারণ এখন আমাদের নিজস্ব সেনাবাহিনী, আমাদের নিজস্ব পুলিশ লড়ছে, বিদেশিদের জন্য নয়, জনগণের জন্য। কিন্তু তোমরা এটা হজম করতে পারছ না। তোমরা বলছো গণতান্ত্রিক পশ্চাৎপসরণ, তোমরা বলছো মানবাধিকার লঙ্ঘন। কোন গণতন্ত্র? কোন মানবাধিকার? গুয়ান্তানামোতে কতজন বিনা বিচারে আটক আছেন? আবু গারিবে কি হয়েছিল? বাগরামে তোমরা কাকে হত্যা করেছিলে? সিআইএর ব্ল্যাক সাইটগুলোতে তোমরা কাকে নির্যাতন করেছিলে? জুলিয়ান অ্যাসাঞ্জ কেন তোমাদের যুদ্ধ অপরাধ ফাঁস করার জন্য কারাগারে? চেলসি ম্যানিং কেন সত্য ফাঁস করার জন্য বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন? এডওয়ার্ড স্নোডেন কেন তোমরা যে সবার উপর গুপ্তচুরি করো তা প্রকাশ করার জন্য পলাতক? আর তোমরা আমাদের মানবাধিকার নিয়ে বক্তৃতা দাও? তোমাদের ড্রোন হামলায় কতজন বেসামরিক নাগরিক মারা গেছে? তোমরা বলো কলাটারাল ড্যামেজ, আর এগিয়ে যাও। পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়ায় তোমরা কতগুলো বিয়ে বাড়িতে হামলা করেছ? কতগুলো স্কুল তোমরা বোমা মেরেছ? কতগুলো হাসপাতাল তোমরা পুড়িয়েছ? আর তোমরা আমাদের যুদ্ধের আইন শিখাও। দেখো, আমি যুদ্ধ থেকে এসেছি, আমি মুখোমুখি যুদ্ধের অভিজ্ঞতা জানি, আমি মৃত্যু দেখেছি, আমি আহত সৈন্যদের বহন করেছি, আমি শহীদদের মায়েদের সান্ত্বনা দিয়েছি। আর আমি তোমাদের বলছি, একজন সত্যিকারের সৈনিক তার জনগণকে রক্ষা করে। একজন সত্যিকারের সৈনিক বেসামরিক নাগরিকদের ক্ষতি করে না। একজন সত্যিকারের সৈনিক সম্মানের সাথে লড়াই করে। তোমাদের ভাড়াটে সৈন্য, তোমাদের ড্রোন পাইলট, তোমাদের বিশেষায়িত বাহিনী, তারা সৈনিক নয়, তারা হত্যাকারী। তারা 10,000 কিলোমিটার দূর থেকে বোতাম টিপে মানুষ হত্যা করে, তারপর বাড়ি গিয়ে তাদের সন্তানদের সাথে খেলে। আমরা এভাবে যুদ্ধ করি না। আমরা আমাদের শত্রুর মুখোমুখি হই। আমরা বেসামরিক নাগরিকদের রক্ষা করি। আমরা আমাদের সম্মানের সাথে যুদ্ধ করি। আমরা আমাদের সম্মানের সাথে মৃত্যুবরণ করি। আর আমরা জিতব, কারণ ধার্মিকরা জেতে, কারণ যারা তাদের জনগণের পক্ষে লড়াই করে তারা জেতে, কারণ যারা তাদের ভূমির জন্য লড়াই করে তারা জেতে। চলো তোমাদের মিডিয়াতে ফিরে যাই। আমি জানি তোমরা কিভাবে কাজ করো। আমার কিছু বন্ধু আছে যারা এই সিস্টেমের ভেতরে কাজ করে। বিবেচ্যজনক সাংবাদিক আছেন, কিন্তু তারা চুপ থাকেন। কেন? কারণ সিস্টেম তাদের চুপ করিয়ে দেয়। যারা সত্য লেখে তাদের চাকরি চলে যায়। অনুসন্ধানী সাংবাদিকদের বাজেট কাটের কারণে ছাঁটাই করা হয়। ভিন্ন মতবাদী কলামনিস্টদের দরজা দেখিয়ে দেওয়া হয়, কারণ পাঠকের আগ্রহ কমে গেছে। আর তাদের জায়গায় কারা আসে? থিঙ্ক ট্যাঙ্ক, এনজিও, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ, সবাই একই কথা বলছে, সবাই একই থিসিস রক্ষা করছে। পশ্চিম ভালো, আফ্রিকা খারাপ। তাহলে এই বিশেষজ্ঞরা কারা? তারা তাদের তহবিল কোথা থেকে পায়? ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি, এনইডি, আমেরিকান গণতন্ত্র রপ্তানিকারক, সিআইএর আইনি শাখা। সর্বত্র তার আঙুল। বিরোধীদের তহবিল যোগায় দেয়, মিডিয়াকে নির্দেশ দেয়, সুশীল সমাজ তৈরি করে। ওপেন সোসাইটি ফাউন্ডেশনস, জর্জ সোরোজের সংস্থা, বলে উন্মুক্ত সমাজ। কিন্তু কার জন্য উন্মুক্ত? কিসের জন্য উন্মুক্ত? শোষণের জন্য উন্মুক্ত, হস্তক্ষেপের জন্য উন্মুক্ত, কারসাজির জন্য উন্মুক্ত। ফোর্ড ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, সবাই আফ্রিকায় সাহায্য করছে,
কিন্তু বিনিময়ে তারা কি পায়? নিয়ন্ত্রণ, ডেটা, প্রভাব। আর তোমাদের মিডিয়া তাদের তুর্যবাদক। তোমরা শিরোনাম করো গেটস আফ্রিকাকে বাঁচাচ্ছেন, কিন্তু তোমরা বলো না গেটসের ভ্যাকসিন ট্রায়ালে কত আফ্রিকান শিশু প্যারালাইজড হয়েছে, মনসান্টোর বীজের কারণে কত কৃষক আত্মহত্যা করেছে। তোমরা স্টোরি বলতে ওস্তাদ, কিন্তু সবসময় একই স্টোরি, শ্বেতাঙ্গ ত্রাণকর্তা। মনে আছে লাইভ এইড 1985, উই আর দ্য ওয়ার্ল্ড, আফ্রিকার জন্য দাতব্য কনসার্ট, মিলিয়ন মিলিয়ন ডলার তোলা হয়েছিল। আফ্রিকায় কি এসেছিল? দুর্নীতি বেড়েছে, নির্ভরশীলতা বেড়েছে, কিন্তু এটা তোমাদের জন্য দারুণ গল্প ছিল। বব গেলডর্ফ নায়ক হয়ে গেলেন, সঙ্গীতশিল্পীরা বিবেকজনক দেখালেন, দর্শকরা নিজেদের সম্পর্কে ভালো বোধ করল, আফ্রিকা ক্ষুধার্তই থাকাল। মনে আছে কোনি 2012, ভাইরাল ভিডিও স্টপ জোসেফ কোনি, 100 মিলিয়ন ভিউ। ফলস্বরূপ কোনি এখনও মুক্ত, কিন্তু ভিডিও নির্মাতা ধনী হয়ে গেল। ইনভিজিবল চিলড্রেন সংস্থা মিলিয়ন মিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। উগান্ডায় কি এসেছিল? আমেরিকান সৈন্যরা। আর তোমরা এগুলোকে সাফল্যের গল্প হিসেবে উপস্থাপন করো। অ্যাঞ্জেলিনা জোলি, ম্যাডোনা, বোনো সবাই আফ্রিকায় ভলান্টিয়ার। তারা আসে, ছবি তুলে, শিশু দত্তক নেয়, চলে যায়। আর তোমরা বলো আফ্রিকায় আগ্রহ বেড়েছে। কি আগ্রহ? কার আগ্রহ? কিসের জন্য আগ্রহ? ম্যাডোনা মালাউই থেকে দত্তক নিয়েছেন, তোমরা শিরোনাম করেছ, কিন্তু মালাউই তো প্রতিদিন 100 শিশু ম্যালেরিয়ায় মারা যায়। তোমরা সেটা লেখনি, কারণ সে খবর বিক্রি হয় না। বোনো আফ্রিকার মুখপাত্র হয়েছেন, ইউ2 কনসার্টের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার তুলেছেন, কিন্তু কর ফাঁকি দেওয়ার জন্য তার কোম্পানি নেদারল্যান্ডসে সরিয়েছেন। আফ্রিকা থেকে চুরি করা টাকাও নেদারল্যান্ডসের মধ্যে দিয়ে যায়। তোমরা কি এটা নিয়ে লিখেছ? জর্জ ক্লুনি দারফুরের জন্য প্রচারণা করেছিল, বলেছিল দারফুরকে বাঁচাও। ফলস্বরূপ সুদান বিভক্ত হয়েছে, তেল দক্ষিণ সুদানে রয়ে গেছে। দক্ষিণ সুদান এখন গৃহযুদ্ধে লিপ্ত। তেল কারা পাচ্ছে? অনুমান করো। আর তোমরা সবসময় এগুলোকে মানবিক সাহায্য হিসেবে উপস্থাপন করো, কিন্তু এগুলো সাম্রাজ্যবাদের সফট ফেস, এগুলো শোষণের জনসংযোগ। আমাকে আসল সংখ্যা দিতে দাও। প্রতি বছর 134 বিলিয়ন ডলার সাহায্য ও নিবেশ আফ্রিকায় আসে। প্রতি বছর 192 বিলিয়ন ডলারের সম্পদ আফ্রিকা থেকে বেরিয়ে যায়। নিট ক্ষতি প্রতি বছর 58 বিলিয়ন ডলার। কিন্তু তোমরা কেবল আগত 134 বিলিয়ন ডলার নিয়ে লেখো, তোমরা বহির্গত 192 বিলিয়ন ডলার নিয়ে লেখো না। কেন? কারণ তাহলে মানুষ জিজ্ঞেস করবে আফ্রিকার সাহায্যের প্রয়োজন কেন? অবৈধ আর্থিক প্রবাহ বছরে 88.6 বিলিয়ন ডলার। বহুজাতিক কর্পোরেশনের মুনাফা স্থানান্তর বছরে 48.2 বিলিয়ন ডলার। ঋণের সুদ বছরে 17 বিলিয়ন ডলার। মেধা পাচারের খরচ বছরে 13.8 বিলিয়ন ডলার। জলবায়ু পরিবর্তনের খরচ বছরে 10.6 বিলিয়ন ডলার। অবৈধ কাঠকাটা বছরে 17 বিলিয়ন ডলার। অবৈধ মাছ ধরা বছরে 1.3 বিলিয়ন ডলার। মোট প্রতি বছর 192 বিলিয়ন ডলারেরও বেশি। এত সম্পদ প্রতি বছর আফ্রিকা থেকে বেরিয়ে যায়, কিন্তু তোমাদের শিরোনাম কি? ইইউ আফ্রিকার জন্য 20 বিলিয়ন ইউরো সাহায্য প্যাকেজ ঘোষণা করেছে। চীন আফ্রিকাকে 60 বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। আমেরিকা আফ্রিকাকে 8 বিলিয়ন ডলার মঞ্জুর করেছে। মানুষ এগুলো পড়ে ভাবে তারা কত উদার, কত দাতব্য, আফ্রিকা কত অকৃতজ্ঞ। কিন্তু সত্যটা উল্টো। আফ্রিকা তোমাদের জীবনযাত্রার মানকে অর্থায়ন করছে। আফ্রিকা তোমাদের সমৃদ্ধিকে ভর্তুকি দিচ্ছে। আফ্রিকা তোমাদের প্রযুক্তিকে সম্ভব করে তুলছে। তোমাদের আইফোনের কোবাল্ট কঙ্গো থেকে, তোমাদের টেসলার লিথিয়াম জিম্বাবুয়ে থেকে, তোমাদের কম্পিউটারের ট্যান্টালাম রুয়ান্ডা থেকে, তোমাদের গয়না বোতসোয়ানা থেকে, তোমাদের চকলেট আইভরি কোস্ট থেকে, তোমাদের কফি ইথিওপিয়া থেকে, তোমাদের তেল নাইজেরিয়া থেকে, তোমাদের ইউরেনিয়াম নাইজার থেকে। আর বিনিময়ে আমরা কি পাই? ঋণ, দারিদ্র্য, অপমান। কিন্তু যথেষ্ট হয়েছে। এই খেলা এখন শেষ হবে, কারণ আমরা জেগে উঠেছি। আমাদের যুব সমাজ সোশ্যাল মিডিয়ায় সত্য শেয়ার করছে। #ফ্রান্স আউট 100 মিলিয়ন বার ব্যবহৃত হয়েছে। #আফ্রিকা ইজ ব্লিডিং 50 মিলিয়ন। #স্টপ এক্সপ্লয়েটিং আফ্রিকা 75 মিলিয়ন। আর তোমরা কি করছো? তোমরা বলছো রাশিয়ান বট, তোমরা বলছো চীনা প্রোপাগান্ডা, তোমরা বলছো ডিসইনফরমেশন। না, এগুলো আসল আফ্রিকানদের আসল কণ্ঠস্বর। এটা আসল ক্ষোভ, এটা আসল জাগরণ। টিকটকে লক্ষ লক্ষ যুবক আছে, ফরাসি সৈন্যদের চলে যাওয়া উদযাপন করা ভিডিও, ওয়াগনারের আগমনকে সাধুবাদ জানানো ছবি। টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে সত্য ব্যাখ্যা করা কন্টেন্ট, সর্বত্র একই কণ্ঠস্বর। যথেষ্ট। আর তোমরা আতঙ্কিত হচ্ছ, কারণ তোমরা নিয়ন্ত্রণ হারাচ্ছ, তোমরা আখ্যান হারাচ্ছ, তোমরা একাধিপত্য হারাচ্ছ। তোমরা ফ্যাক্ট চেকিং সংস্থা প্রতিষ্ঠা করেছ, আফ্রিকা চেক, এএফপি ফ্যাক্ট চেক। কারা এদের আখ্যায়ন করে? ফেসবুক, গুগল, বিল গেটস। সেই একই সিস্টেম আবার। তোমরা কি পরীক্ষা করছো? কার তথ্যের সপক্ষে তোমরা দাঁড়াচ্ছ? আমরা বলি ফ্রান্স বছরে 500 বিলিয়ন ডলার শোষণ করে, তোমরা বলো মিথ্যা, মাত্র 440 বিলিয়ন। যেন তাতে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়, যেন 440 বিলিয়ন কম।
আমরা বলি ওয়াগনার সফল হয়েছে, তোমরা বলো ওয়াগনার মানবাধিকার লঙ্ঘন করে। আচ্ছা, ফরাসি সৈন্যরা কি করছিল? ফুলানি গ্রামে বোমা ফেলছিল, ডোগন মিলিশিয়াদের সশস্ত্র করছিল, ভুলবশত বিয়েবাড়িতে হামলা করছিল। তোমাদের ভণ্ডামি এত স্পষ্ট যে কেউ আর তোমাদের বিশ্বাস করে না। মনে আছে সিএনএনে অ্যান্ডারসন কুপার কি বলেছিলেন? আফ্রিকায় দেনতন্ত্র হ্রাস পাচ্ছে। কোন দেনতন্ত্র? অ্যান্ডারসন, তোমাদের দেনতন্ত্র, আমেরিকার দেনতন্ত্র, তোমাদের ক্যাপিটাল দাঙ্গা 6 জানুয়ারি 2021। তোমরা বলেছিলে দেনতন্ত্রের উপর হামলা, 5 জন মারা গিয়েছিল। আমাদের সাঙ্কারার হত্যাকাণ্ড 15 অক্টোবর 1987। তোমরা বলেছিল অভ্যন্তরীণ ব্যাপার, 1 জন মারা গিয়েছিল, কিন্তু সেই ব্যক্তি ছিল 20 মিলিয়ন মানুষের আশা। তোমাদের নির্বাচনে কর্পোরেশনগুলো প্রার্থীদের অর্থায়ন করে, লবিস্টরা আইন লেখে, তোমরা আমাদের নির্বাচনকে কারচুপিপূর্ণ বলো। তোমাদের দেশে পুলিশ কৃষ্ণাঙ্গদের হত্যা করে, জর্জ ফ্লয়েড, ব্রিওনা টেইলর, আহমাদ আরবেরি। তোমরা আমাদের পুলিশি সহিংসতা নিয়ে বক্তৃতা দাও। বিবিসিতে কাশিয়া মাদেরা আফ্রিকার নিউজ উপস্থাপন করেন, পুলিশ বংশোদ্ভূত। তিনি আফ্রিকায় কত বছর থেকেছেন? তিনি কয়টি আফ্রিকান ভাষায় কথা বলেন? কিন্তু প্রতিদিন তিনি একজন আফ্রিকা বিশেষজ্ঞ হিসেবে কথা বলেন। আফ্রিকা এমন, আফ্রিকা তেমন। ফ্রান্স 24-এ ক্যামেরাম্যান, সম্পাদক, প্রডিউসার, বেশিরভাগই ফরাসি। এমনকি আফ্রিকান সংবাদদাতারাও বেশিরভাগই ফরাসি। আর তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে। এমনকি আল জাজিরা কাতার এটি অর্থায়ন করে। সাহেলে কাতারের কি কাজ? কিন্তু প্রতিদিন তারা সাহেল সংকট নিয়ে রিপোর্ট করে। তারা কার সংকটের কথা বলছে? ডয়েচে ভেলে, ভয়েস অফ আমেরিকা, আরএফআই, সবই রাষ্ট্রীয় মিডিয়া, সবই প্রচারণার হাতিয়ার, কিন্তু তারা স্বাধীন মিডিয়ার ভূমিকা পালন করে। আর আমাদের লোকাল মিডিয়া বেশিরভাগই বিক্রি হয়ে গেছে, বেশিরভাগই কাপুরুষ, বেশিরভাগই নির্ভরশীল। বুর্কিনা ফাসোর লাপেইস পত্রিকা সম্পাদককে, তিনি কোথা থেকে শিক্ষালাভ করেছেন? তিনি তার তহবিল কোথা থেকে পান? তার বিজ্ঞাপনদাতা কারা? আমরা উত্তরগুলি জানি। সবাই একই সিস্টেমের সাথে বাধা, সবাই একই প্রভুর সেবা করছে। কিন্তু একটি নতুন প্রজন্ম আসছে, ব্লগার, ইউটিউবার, পডকাস্টার। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রভু নেই। জেমস কোট্টো, নাতালি ইয়াংবে, কেমি সেবা। তাদের লক্ষ লক্ষ অনুসারী, তারা সত্য বলে, তারা সিস্টেমকে উন্মোচন করে, আর তোমরা তাদের চরমপন্থী হিসেবে চিহ্নিত করো। তোমরা তাদের টুইটার বন্ধ করার চেষ্টা করো, তোমরা তাদের ইউটিউব সীমাবদ্ধ করো, কিন্তু বৃথা। সত্যকে থামানো যায় না। তোমরা একটা চ্যানেল বন্ধ করো, 10টা খোলে। তোমরা একটা কণ্ঠস্বর চুপ করাও, 1000টা জেগে উঠে। এই তোমাদের প্রতি আমার শেষ বার্তা। তোমাদের মিথ্যাচারে শেষ হচ্ছে, তোমাদের সাম্রাজ্য ভেঙে পড়ছে, তোমাদের একাধিপত্য চূর্ণমার হচ্ছে। আর এর জায়গায় কি আসছে? সত্য, ন্যায় বিচার, স্বাধীনতা। আফ্রিকার তোমাদের গল্প নয়। আফ্রিকা নিজের গল্প লিখছে, নিজের ক্যামেরায় চিত্রগ্রহণ করছে, নিজের ভাষায় বলছে। আর এই গল্পে তোমরা নায়ক নও, ত্রাণকর্তা নও, উপকারী নও। এই গল্পে তোমরাই দোষী, উপনিবেশিক, মিথ্যাবাদী, চোর। তবে তোমাদের এখনও সুযোগ আছে। তোমরা এখনও বদলাতে পারো, তোমরা এখনও সঠিক পক্ষে দাঁড়াতে পারো। তোমাদের মধ্যে বিবেকবান সাংবাদিক আছেন, আমি জানি, আমি তাদের চিনি। আমরা কথা বলি, আমি তাদের আহ্বান জানাই। সাহস জোগাড় করো, সত্য লেখো, সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ করো। তোমাদের চাকরি চলে যেতে পারে, তোমরা বেকার হয়ে যেতে পারো, তোমাদের হুমকি দেওয়া হতে পারে, কিন্তু তোমরা ইতিহাসের সঠিক পক্ষে থাকবে। তোমরা লজ্জাহীনভাবে তোমাদের সন্তানদের মুখের দিকে তাকাতে পারবে, তোমাদের বিবেক শান্তিতে ঘুমাবে। আর আফ্রিকা তোমাদের ভুলবে না। আফ্রিকা তার বন্ধু এবং শত্রুকে মনে রাখে। এডওয়ার্ড স্নোডেনের মতো হও, জুলিয়ান অ্যাসাঞ্জের মতো হও, ড্যানিয়েল এলসবার্গের মতো হও। সত্যের পক্ষে দাঁড়াও। অথবা তোমাদের মিথ্যাচার চালিয়ে যাও, তোমাদের অন্ধত্ব চালিয়ে যাও, তোমাদের সম্পৃক্ততা চালিয়ে যাও, কিন্তু জেনে রাখো তোমাদের শেষ আসন্ন। তোমাদের দর্শক কমছে, তোমাদের বিশ্বাসযোগ্যতা ক্ষয় হচ্ছে, তোমাদের ক্ষমতা নিঃশেষ হচ্ছে। নতুন প্রজন্ম তোমাদের বিশ্বাস করে না, নতুন প্রজন্ম তোমাদের কথা শোনে না, নতুন প্রজন্ম তোমাদের প্রত্যাখ্যান করে। আর আফ্রিকার সেই নতুন প্রজন্ম হলো 60 কোটি মানুষ। 60% 25 বছরের কম বয়সী, শিক্ষিত, সংযুক্ত, ক্ষুব্ধ। তারাই আমার সেনাবাহিনী, তারাই আমার অস্ত্র, তারাই আমার বিজয়। এবং তাদের সাথে আমরা একটি নতুন বিশ্ব গড়ছি, মিথ্যাচার ছাড়া, শোষণ ছাড়া, অপমান ছাড়া। এই বিশ্বে আফ্রিকা মুক্ত হবে, আফ্রিকা শক্তিশালী হবে, আফ্রিকা নেতা হবে। আর তোমরা শুধু একটা দুঃস্বপ্ন, একটি লজ্জাজনক পাদটিকা, একটি সতর্কমূলক উদাহরণ হিসেবে থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসের বইতে পড়বে, 21 শতাব্দীর শুরুতে কিছু মিডিয়া সংস্থা ছিল, তারা মিথ্যা বলতো, তারা শোষণের সেবা করত, তারপর আফ্রিকা জেগে উঠল, আর তারা অদৃশ্য হয়ে গেল। এটাই তোমাদের শেষ, অনিবার্য, অপরিবর্তনীয়, নিশ্চিত। আমি ইব্রাহিম ট্রাওরে, বুর্কিনা ফাসোর নেতা নই, বরং তার সেবক। আফ্রিকা স্বৈরতান্ত্রিক নই, বরং তার সন্তান। আর তোমাদের দুঃস্বপ্ন নই, বরং তোমাদের আয়না। এই আয়নার দিকে ভালো করে তাকাও, নিজেদের দেখো, তোমাদের মিথ্যা, তোমাদের ভণ্ডামি, তোমাদের অপরাধ দেখো এবং প্রস্তুত হও, কারণ বিচারের দিন আসছে। আফ্রিকা জেগে উঠছে, বিশ্ব পরিবর্তিত হচ্ছে, ন্যায় বিচার প্রকাশিত হচ্ছে। আর তোমরা শুধু দেখবে, তোমরা আর কিছুই করতে পারবে না, কারণ ইতিহাস জনগণের পক্ষে, সত্য নিপীড়িতদের পক্ষে, সৃষ্টিকর্তা তাদের পক্ষে যারা অধ্যবসায় করে। আর আমরা অধ্যবসায় করেছি, আমরা 500 বছর ধরে অধ্যবসায় করেছি। এখন বিজয়ের সময়। তোমাদের মিথ্যাচার শেষ, তোমাদের মুখোশ খসে পড়েছে, তোমাদের খেলা শেষ। আফ্রিকা মুক্ত, আফ্রিকা শক্তিশালী, আফ্রিকা চিরবিজয়ী।